আসসালামু আলাইকুম। আজ 30 আগস্ট 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যে গোপন কৌশলে হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় ভারত। সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়ছে ডক্টর ইউনূস সরকারের। গণ অভ্যুত্থানের পর কলকাঠি নাড়ছেন ধর্মসচিব আব্দুল হামিদ জমাদ্দার। এবার বিস্তারিত। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন 3 সপ্তাহের ওপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। ভারতের সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটি প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেও চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা। এই চিন্তাধারায় বিশ্বাস করেন এমনই একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিনবার কামব্যাক করেছেন, 81-তে, 96-তে আর 2008-এ। এই 3বারই অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না, কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন। তবে এটিও মনে রাখা দরকার, তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল, আর এখন তিনি 76 পেরিয়ে সামনের মাসেই 77 পূর্ণ করতে চলেছেন। সেটা কি কোনো বাধা হবে না? জবাবে ওই কর্মকর্তা বলছেন, বয়স হয়তো পুরোপুরি তার সঙ্গে নেই, কিন্তু 84 বছর বয়সে মোহাম্মদ ইউনূস যদি জীবনে প্রথম সরকারের প্রধান হতে পারেন, তাহলে তার চেয়ে বয়সে ছোট শেখ হাসিনা কেন পারবেন না? তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে ভারত প্রচ্ছন্ন সমর্থন হয়তো দিতে পারে, কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করা খুবই কঠিন কাজ হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারবে নিশ্চয়ই, কারণ তাদের নিশ্চিহ্ন করা অত সহজ নয়। কিন্তু দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই। ফলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাতে লড়ছে, এটিকে কোনো বাস্তবসম্মত দৃশ্যপট বলে মনে করছেন না ভারতের এই রাষ্ট্রবিজ্ঞানী। এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি অনুরোধ আসে, সেটি কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও একরকম নিশ্চিত। ভারতের সবশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতে আগমন ছিল সাময়িক। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরোদস্তুর অব্যাহত রয়েছে। তবে সেটি যদি চট করে সফল নাও হয়, তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। যদিও এসব আলোচনায় তেমন অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে আশ্রয়ের জন্য লিখিত আবেদন করেননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে তো নয়ই, উল্লেখিত দেশগুলোতেও না। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে ভারত যে দ্বিধা করবে না, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে দিল্লিতে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আন্দোলনকারী শিক্ষার্থী, অভ্যুত্থানে সক্রিয় সব রাজনৈতিক দল এবং গণমানুষের সমর্থন পাওয়া এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের ইতিবাচক প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশ্বের শক্তিশালী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সরকারকে সব রকম সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর থেকেই সরকারকে সমর্থন দিতে শুরু করেন বিশ্ব নেতারা। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিপ্রায় জানায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সমর্থন নিয়ে সংশয় থাকলেও শপথ গ্রহণের পরপরই সর্বপ্রথম সরকারকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেন একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতৃত্ব এই সরকারকে স্বাগত জানান এবং যে কোনো উপায়ে সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত। যে মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহি নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। দেশের গণতান্ত্রিক পথ এবং বাংলাদেশের জনগণ ও যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ব নেতারা। সবার আগে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে নিজেদের চাওয়ার কথা সরকারকে জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে বলে জানিয়েছে ফ্রান্স। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তারা বাংলাদেশকে সহায়তা করবে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ব নেতারা ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায় জানিয়েছে। ছাত্র জনতার বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের করা নির্বিচারে হত্যাযজ্ঞের তদন্তে এরই মধ্যে জাতিসংঘের একটি প্রাথমিক কারিগরি দল বাংলাদেশ সফর করছে। এ সবই প্রমাণ করে আন্তর্জাতিক মহলকে খুব ভালোভাবেই বাংলাদেশ পাশে পাচ্ছে। আবার জনগণের দিক থেকেও এই সরকারের প্রতি ইতিবাচকতা লক্ষ্য করা গেছে। জনগণ মনে করছে এই সরকারকে সফল করা দরকার, কারণ আগের সরকারগুলোর প্রতি জনগণের ভেতর যে হতাশা তৈরি হয়েছিল, তারা হয়তো ভাবছে এই সরকারকে সমর্থন দিলে তারা সঠিকভাবে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কাজগুলো করবে। এই সরকার বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে। সরকার জনগণের দিক থেকে সেই সুবিধাটা পাচ্ছে। এই সুবিধা পুরোপুরি পেতে হলে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে যেতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। সাবেক রাষ্ট্রদূত ডক্টর হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বর্তমান সরকারকে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার একটা শুভ ইচ্ছা বাইরের পৃথিবীর আছে। এটি আমাদের জন্য ইতিবাচক। আমাদের নিজেদের সক্ষমতাকে স্থিতিশীল করে তাদের শুভ ইচ্ছাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বহির্বিশ্বের সমর্থন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, এত তাড়াতাড়ি এই বিষয়গুলো বোঝা খুব মুশকিল। সরকারকে সময় দিতে হবে। অন্তত 6 মাস যাওয়ার পর আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক আয়োজিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, 5 আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন। তিনি বলেন, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন, এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয় যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি, তখন মন্ত্রীরা বলতেন ভূমধ্য সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও নাকি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি। গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়ার যত খবর আছে সবগুলো প্রকাশ করুন, যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।
5 আগস্ট গণ অভ্যুত্থানের পরও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার এখনও আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন বলে ভয়াবহ অভিযোগ উঠেছে। জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এদিকে ওয়ালিউর রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ মুজিব, 15 আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। পরে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ডক্টর ওয়ালিউর রহমান খান গত 16 বছর আওয়ামী লীগের স্বার্থে কাজ করেছেন। এখনও তাকে পুনর্বাসনের আপ্রাণ চেষ্টা করছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। ভাইরাল ভিডিওতে ওয়ালিউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু একেবারেই জানতেন না, ঘুম থেকে ওঠার পর তাকে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে অন্যরা তারা প্রচলিত আইনে বা শরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন, তাদের হত্যা করা হয়েছে, তাহলে তারা শহীদ। আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন, মাসুম বাচ্চা শিশু ছেলে রাসেল ছিলেন, তাকে হত্যা করার কোনো আইন নেই বা কোনো বৈধতা নেই, মানবতার কোনো স্তরেই এটা পড়ে না। এই গবেষক বলেন, আওয়ামী লীগের লোকেরাই প্রথম শহীদ বলতেন না, তাদের মধ্যে ইসলাম থেকে দূরত্ব ছিল। তারা মনে করতেন শহীদ শব্দটা পাকিস্তানের পরিভাষা, শহীদ শব্দটা স্বাধীনতা বিরোধীরা বলে, শহীদ শব্দটা আওয়ামী লীগের পরিপন্থী। তাই আপনি দেখবেন 15 আগস্ট এই নির্মম নিষ্ঠুর ঘটনার পর আওয়ামী লীগের কোনো লেখায় শেখ মুজিব সহ কাউকে শহীদ বলা হয়নি এবং শাহাদত বার্ষিকী বলা হতো না। এই গত 15-16 বছর থেকে শাহাদত বার্ষিকী বলা হচ্ছে, আগে মৃত্যু বার্ষিকী তারাই বলতো। এই জন্য আমরা মনে করি এখন তাদের উপলব্ধি হয়েছে। এখন 15 আগস্টকে জাতির পিতার শাহাদত বার্ষিকী বলা হচ্ছে, এখন 15 আগস্টে নিহত সবাইকে শহীদ বলা হচ্ছে। মানুষ এভাবে দোয়াও করছেন। শেখ মুজিবের অবদান অনেক, তার নেতৃত্বে জাতি সংগঠিত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল। বিশেষ করে 25 মার্চ পাক বাহিনীর অত্যাচারের পর জাতি যে সংগঠিত হলো এবং দেশ যে স্বাধীন হলো, এগুলো তো স্বীকার করতেই হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় 53 দিন নিখোঁজ ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। দীর্ঘদিন পর গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন তিনি। কাজল বলেন, গুমের জীবনে নির্যাতনের শিকার হয়েছি, আবার কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে। এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরেরও শিকার হতাম। নির্যাতনের এক একটি গল্প যেন ছাড়িয়ে যায় আরেকটিকে। তিনি বলেন, 2-1টি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়না ঘরে। শফিকুল ইসলাম কাজল আরও বলেন, আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে মাথা উঁচু করে রাখা যেত না, কোনো দিকে ঘুরে দাঁড়ানো যেত না, আমাকে উলঙ্গ করে রাখা হয়েছে। রুমে সাউন্ড টর্চার করা হয়, ভয়ঙ্কর শব্দ হতো, যেন কানের পর্দা ফেটে যায়। হঠাৎ একদিন শুনি রোজার মাস চলছে, পরে অজু ছাড়াই নামাজ পড়ি। এ সময় হাত কড়া পরানো ছিল, চোখ বাঁধা ছিল, ফলে সেজদাহ দিতে গিয়ে পড়ে যাই, তখন শব্দ হয়। এরপর কয়েকজন এসে আমাকে মারল। 2020 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে গুম করা হয় সাংবাদিক কাজলকে। তারপর জম টুপি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে। ফটো সাংবাদিক কাজল বলেন, আমার স্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী কল করে বলেছিলেন, আপনার স্বামী অনেকের বিরুদ্ধে চলে গেছে, আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে আপনি মাফ চান। বণিক বার্তা ও দৈনিক খবরের কাগজে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন কাজল, সম্পাদনা করতেন একটি পক্ষকাল নামে ম্যাগাজিনের। তবে বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন সামাজিক মাধ্যমে। বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী এমপির তথ্য ও ছবি প্রকাশ করে সরকারের রোষানলে পড়েন কাজল। কাজল বলেন, যৌন কেলেঙ্কারির একটি তালিকা আমি প্রকাশ করি, তালিকায় নাম ছিল 34 জনের মতো। নূর আলী নামে একজন তার হোটেলে তাদের ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য অনেককেই আশ্রয় দেয়। সেখানে ধীরে ধীরে এর গভীরে গিয়ে দেখি এখানে বিভিন্ন মন্ত্রী এমপিরাও যাতায়াত করেন। সাংবাদিক কাজল জানান, নির্যাতনে রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন রোগ, তাই কাটা পড়তে পারে একটি পা। এ অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা মানুষ সাহসের উপর ভর করে অনেক অসাধ্য সাধন করতে পারে। আর এই সাহস কোথা থেকে আসে জানেন? সাহসের মূল উৎস হচ্ছে সততা এবং কাজের প্রতি একাগ্রতা। প্রিয় বন্ধুরা, আজ থেকে আপনি আমি চলুন সবাই সাহসের সঙ্গে এগিয়ে চলি, সাহসের সঙ্গে প্রত্যেকটি কাজের সমাধান করবার
চেষ্টা করি, আর এর জন্য যে সততা প্রয়োজন সেই সততার চর্চাও করতে থাকি। একদিন দেখব যে আমি আমার জীবনের পুরো কাজকর্মই সততার সঙ্গে করতে পারছি, কিন্তু অনুশীলনটা এখন থেকেই শুরু করতে হবে। জীবনের সকল অসততা আস্তে আস্তে মুছে ফেললেই আপনি আলোর মানুষ হয়ে উঠবেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজার 3টি ভিন্ন এলাকায় 3 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। প্রথম পর্যায়ে 6,40,000 শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। WHO এর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হলে সকাল 6টা থেকে শুরু করে বেলা 3টা পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে। তিনি আরো বলেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে। পরবর্তীতে আরো 3 দিনের যুদ্ধবিরতি হবে, তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে হামলা 4 দিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে WHO এর জরুরি পরিচালক মাইক রোয়ান বলেন, অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত 1 থেকে 2 দিন প্রয়োজন হবে। পিপারকর্ন বলেন, প্রথম রাউন্ড শেষ করার 4 সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।